ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার চালু। ভিসা কড়াকড়ির প্রভাব সাতক্ষীরার পরিবহন ব্যবসায়, হতাশায় ভুগছেন মালিকরা। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান। শুটার ফয়সালের বাবা মায়ের দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ। কাদের, পরশ, সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আরও এক সেনার আত্মহত্যা, চলছে তদন্ত। গাজায় আগ্রাসন শুরুর পর এই নিয়ে ইসরায়েলি সেনার আত্মহত্যার সংখ্যা দাঁড়ালো 61 জনে। এবং কোপা দেল রেতে তালাভেরার বিপক্ষে 3-2 গোলের জয়। জোড়া গোলের রিয়ালকে শেষ 16তে নিলেন এমবাপে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে। সকালে ভারতীয় হাই কমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার ঢাকায় জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর 2টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এদিকে একই দিন এর প্রায় 2 ঘন্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের ভিসা কড়াকড়ির প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ, মেডিকেল ভিসার সংখ্যাও কম। ফলে ভোমরা দিয়ে দিনে যাতায়াতকারীর সংখ্যা 100-র নিচে নেমেছে, যার প্রভাব পড়েছে পরিবহন ব্যবসায়ও। বেনাপোলের মতো ইমিগ্রেশনের সমস্যা কিংবা যাত্রীর চাপ এখানে তুলনামূলক কম হওয়ায় বহু মানুষ এই পথ বেছে নিচ্ছিলেন। সম্ভাবনা দেখে অন্য ব্যবসার পাশাপাশি পরিবহন সেক্টরেও অনেকে বিনিয়োগ করেন। ভারতে প্রবেশে ভিসা কড়াকড়ির পর ভোমরা বন্দর কেন্দ্রিক অনেকে কাজ হারিয়েছে, বন্ধ হয়েছে অনেক ব্যবসা, ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন সেক্টর। সাতক্ষীরায় একটি ভারতীয় ভিসা সেন্টারও ছিল, যেটা সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সাতক্ষীরার নিকটবর্তী ভোমরা স্থল বন্দর দিয়ে বাণিজ্যিক ও যাত্রী যাতায়াত কমে যাওয়ায় সেখানকার পরিবহনগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী কমে গেছে প্রতিদিনের নিয়মিত পরিবহনের ট্রিপের সংখ্যাও। পরিবহন মালিকরা বলছেন, পদ্মা সেতু চালুর পরে কিছুদিন সাতক্ষীরার গাড়ির ব্যবসাও সম্প্রসারিত হয়েছিল, যা এখন ভারত বাংলাদেশ বৈরী সম্পর্কের মুখে থুবড়ে পড়েছে। বিনিয়োগ করে চরম হতাশায় ভুগছেন অনেক পরিবহন মালিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9টা 40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। এদিকে হাদিকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা আদালতে অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের এই স্বীকারোক্তির পর বিচারক উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি প্রদানকারীরা হলেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম। আদালত সূত্রে জানা যায়, বক্তব্যে তারা জানান, ঘটনার পর অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেন। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় মামলা করেন সংগঠন সদস্য সজীব
সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই মামলায় এখন পর্যন্ত ফয়সাল করিম মাসুদের মা, বাবা, স্ত্রী ও শ্যালক সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে রবিউল ও সজীব নামের সন্দেহভাজন ২ যুবককে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় তাদের। বুধবার বিকেলে উপজেলায় এলাহাবাদ ইউনিয়নের নির্বাচনী প্রচারণাকালে এই ঘটনা ঘটে। জানা যায়, বিকেল ৩:৩০টার দিকে দেবিদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে সন্দেহ করে পুলিশ। এরপর ২ জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোয়েন্দা তথ্যানুযায়ী শুধু হাদিই নয়, হিট লিস্টে ১০ জনের নাম রয়েছে। এই তালিকায় হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে জড়িত, তবে তিনি কোন পদে রয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচা বাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নূরজাহান বেগম। হাজারীবাগ থানা পুলিশ বলছে, মরদেহের সুরতহাল প্রস্তুত করার পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইরান। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়ন চালায় বলেও অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল। গেল ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা। তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে এই মামলায় ৩ জন গ্রেফতার রয়েছেন। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। মালয়েশিয়ার ২ রাজ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশি সহ মোট ৪০২ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জোহর বাহারুর তেবরাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে 356 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযোগ পরিচালনা করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুশদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার সহযোগিতায় জেআইএম জোহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বিপুল সংখ্যক বিদেশি বৈধ ভ্রমণ নথি ও পারমিট ছাড়াই সেখানে কাজ করছিলেন। তিনি বলেন, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করে দেওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনার তদন্তে সহায়তার জন্য কারখানার মানব সম্পদ বিভাগের 2 জন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে। যাচাইয়ে দেখা যায়, আটকদের মধ্যে 299 জন মিয়ানমারের নাগরিক, 26 জন বাংলাদেশি, 22 জন ভারতীয়, 3 জন ইন্দোনেশীয়, 2 জন নেপালি এবং 1 জন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স 18 থেকে 46 বছরের মধ্যে। গান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির 61 জন সেনা সদস্য আত্মহত্যা করলেন। জানা যায়, সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ট্র্যাকার হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের উপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। চলতি বছরের 28 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2024 সালের শুরু থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের 279 জন সেনা সদস্য আত্মহননের চেষ্টা করেছে। এই তথ্য অনুযায়ী প্রতি 7 জনের চেষ্টার বিপরীতে 1 জন সেনা আত্মহত্যা করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। কোপা দেল রের উত্তেজনাপূর্ণ ম্যাচে তালাভেরাকে 3-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে এক মৌসুমে রিয়ালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করা থেকে মাত্র 1 গোল দূরে আছেন ফরাসি এই তারকা। বুধবার তালাভেরার মাঠ এস্তাদিও এল প্রাডোতে 2 অর্ধে একটি করে গোল করেন এমবাপ্পে। চলতি মৌসুমে এটি তার 57 ও 58তম গোল। 2013 সালে রোনালদো রিয়ালের হয়ে এক মৌসুমে 59 গোল করেছিলেন, যা এখনও ক্লাবের রেকর্ড। আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে গোল পেলেই সেই কীর্তি ছোঁবেন এমবাপ্পে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। 42 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে তালাভেরা একটি গোল শোধ করলেও 80 মিনিটে এমবাপ্পের দুর্দান্ত দূরপাল্লার শটে জয় নিশ্চিত হয়। শেষ দিকে আরেকটি গোল পেলেও তালাভেরার বিদায় ঠেকেনি। টানা বাজে সময়ের পর শেষ 5 ম্যাচে এটি আলোনসোর অধীনে রিয়ালের তৃতীয় জয়, যা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার চালু, ভিসা কড়াকড়ির প্রভাব সাতক্ষীরার পরিবহন ব্যবসায়, হতাশায় ভুগছেন মালিকরা। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান। শুটার ফয়সালের বাবা মায়ের দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ। কাদের, পরশ, সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আরও 1 সেনার আত্মহত্যা, চলছে তদন্ত। গাজায় আগ্রাসন শুরুর পর এ নিয়ে ইসরায়েলি সেনার আত্মহত্যার সংখ্যা দাঁড়ালো 61 জনে। এবং কোপা দেল রেতে তালাভেরার বিপক্ষে 3-2 গোলের জয়। জোড়া গোলের রিয়ালকে শেষ 16তে নিলেন এমবাপ্পে।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।